বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের উদ্দেশ্যে আমি যে ক্লাসটি নিব সেটি হলো টেক্সটাইল ডিপার্টমেন্টের টেক্সটাইল চতুর্থ পর্বে ওয়েট প্রসেসিং 1 নামক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক লবণ সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করব। তাহলে লবণ সম্বন্ধে জানার আগে আমাদের দুইটা জিনিস সম্বন্ধে ক্লিয়ার ধারণা রাখতে হবে, যেটা আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তার একটি হলো অ্যাসিড আর একটি হলো ক্ষার। অ্যাসিড ও ক্ষার সম্বন্ধে আমরা ক্লিয়ার ধারণা রাখলেই লবণকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তাই লবণকে জানার জন্য এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে। তাহলে আজকের যে বিষয় যেটি হচ্ছে লবণ, সেই লবণ জিনিসটা কি আর এর ব্যবহার কোথায় করা, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এর ভূমিকা কি। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে লবণের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। এই নামটির কথা শুনলেই আমাদের মাথায় চলে আসে খাবারের স্বাদের সাথে রিলেটেড একটা টপিকস। কিন্তু এই লবণ শুধু রান্নার কাজে ব্যবহার হয় এমন কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে আমরা টেক্সটাইলে লবণের ভূমিকা কি এবং আমরা কোথায় কেন ব্যবহার করি এই বিষয়েও আমাদের জানতে হবে, তবেই না আমরা লবণের গুরুত্বটা বুঝতে পারব। তাহলে এত কিছু জানার পূর্বে আমাকে অবশ্যই জানতে হবে যে লবণ জিনিসটা কি, আর লবণ আমাদের ডাইনে কোথায় ব্যবহার করা হয়। আমি আগেই বলে রাখছি, টেক্সটাইলের ডাইং নামক যে অধ্যায়টি রয়েছে সেখানে কিন্তু আমরা লবণ সম্বন্ধে, লবণের গুণাগুণ, লবণের উপকারিতা, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে লবণের ভূমিকা আমরা কিন্তু জানতে পারব। লবণ হচ্ছে এমন একটি পদার্থ যাকে বলা হয় ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট পদার্থ কাপড়ের সর্বত্র রঙকে ছড়ায় দিতে, মাইগ্রেট করতে সহযোগিতা করে। যদি আমরা রং কাপড়ের সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের শেডের ভেরিয়েশন হবে, আনইভেন শেড হবে। আনইভেন শেড হলে আমরা কিন্তু প্রপার রেজাল্টটা পেলাম না। আমাদের যে মূল উদ্দেশ্য ইভেন ডাইং করা, সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হলাম। তাহলে কিন্তু আমরা আমাদের মূল উদ্দেশ্য, ডাইংয়ের মূল উদ্দেশ্যে কিন্তু তাহলে ব্যর্থ হবে। এখন বলতে পারবো যে আনইভেন হয়ে গেলে, শেডের কম বেশি হয়ে গেলে কি আমাদের কোনোভাবে আমরা পরিত্রাণ পেতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি। এর জন্য আমাদের অল্টারনেটিভ দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে স্ট্রিপিং আর একটা টপিং। যদি ভেরিয়েশন, শেডের ভেরিয়েশন বেশি হয়ে যায়, আমরা কিন্তু এই দুইটা প্রসেস ইউজ করবো। এটা অল্টারনেটিভ। আমরা স্বাভাবিকভাবে ওই দুইটা ওয়েতে যাবো না। আমরা যদি প্রপারলি রং ডিস্ট্রিবিউট করতে পারি, তাহলে আমাদের ওই অল্টারনেটিভ রাস্তায় যেতে হবে। তাহলে আমরা যদি লবণের প্রপার ইউজ করি, যদি লবণ দ্বারা প্রপারলি রং ডিস্ট্রিবিউট আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের অল্টারনেটিভ রাস্তায় হাঁটতে হবে। তো ঠিক আছে, লবণ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা অলরেডি কিন্তু তোমরা বুঝে ফেলছো। এখন আমরা লবণ কি এই বিষয়টি জানি, লবণের পরিচিতি, লবণের গঠন সম্বন্ধে আমরা জানি, এর স্বাদ কেমন, বর্ণ কেমন, গন্ধ কেমন, সব আমরা জানবো আজকে। তো ঠিক আছে, আমরা প্রথমে তোমাদের সুবিধার্থে লবণের সংজ্ঞাটা জেনে নিই। তোমাদের কাছে যাদের কাছে বই আছে তারা সামনে বই রাখতে পারো, আর যাদের বই নাই তাদের জন্য আমি, তাদের সহযোগিতার জন্য আমি অলরেডি দেখো হোয়াইট বোর্ডে লিখে ফেলেছি, লবণের সংজ্ঞাটা লিখে ফেলেছি। তোমরা একটু মনোযোগ দাও, তাহলে দেখতে পারবে। দেখো লেখা আছে, অ্যাসিডের অনুষ্ঠিত হাইড্রোজেন পরমাণু যদি কোনো ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে নতুন যৌগ গঠন করে তাকে লবণ বলে। তাহলে আমাদের শুরু করতে হচ্ছে কই থেকে? অ্যাসিড থেকে। অ্যাসিডের অনুষ্ঠিত মানে অ্যাসিডের একটা অণু। দেখো আমরা সমীকরণের মাধ্যমে সেটা বিশ্লেষণ করব। অ্যাসিডের অনুষ্ঠিত হাইড্রোজেন পরমাণু যদি কোনো ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে প্রতিস্থাপন হইতে হবে। প্রতিস্থাপন এমনি হবে না, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে প্রতিস্থাপন হবে। তাহলে আমরা কেমিক্যাল একটা রিয়াকশন দেখি। দেখো লেখা আছে HCl, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা নিয়ে তোমাদের কারো কোনো কনফিউশন মনে হয় না। তাহলে HCl যদি একটি অ্যাসিড হয়, এর মধ্যে দেখো বলছে কি অনুষ্ঠিত হাইড্রোজেন পরমাণু। আমি মার্ক করেছি পুরোটা, এটা হচ্ছে অ্যাসিড, আর হাইড্রোজেনকে আলাদা মার্ক করলাম, এটা হচ্ছে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণু। এটাকে রিপ্লেস করবে ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক। তাহলে ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক এরকম কোন যৌগ আছে সেটাকে আমরা পাশাপাশি রাখি, তারপর আমরা দেখবো তাদের রিপ্লেসমেন্ট হয় কি। দেখো ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক বিশিষ্ট একটি যৌগ আছে যেটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, একটি ক্ষার। এর মধ্যে ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক সোডিয়াম কিন্তু বিদ্যমান রয়েছে। দেখো দুইটা যখন পরস্পরের মধ্যে বিক্রিয়া করে তখন পাশে উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি।
দেখো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে HCl থেকে ক্লোরাইড বিদ্যমান, কিন্তু ওই অ্যাসিডের হাইড্রোজেন কই গেল? হাইড্রোজেন কিন্তু দেখো রিপ্লেস হয়ে গেছে সোডিয়াম দ্বারা। সোডিয়ামকে আমি আগেই বলেছি সোডিয়াম আয়নটা এখানে ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক। তাহলে আমাদের যে উপরের সংজ্ঞা ছিল ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে ফার্স্ট অফ অল প্রতিস্থাপন হয়েছে কিনা দেখো সোডিয়াম ক্লোরাইড, তার মানে হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে, ফার্স্ট কন্ডিশন ওকে। দেন বলতেছে ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন হয়েছে কিনা। সোডিয়াম একটা ধাতু, অর্থাৎ এখানে সোডিয়াম আয়ন আকারে আছে, অর্থাৎ ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক আকারে আছে। তার মানে সেকেন্ড যে কন্ডিশন ছিল ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক, এটাও কিন্তু ফুলফিল করছে, এই কন্ডিশনে ফুলফিল করছে। তাহলে ধাতুর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এটা যেরকম আমাদের একটা কন্ডিশন ছিল সেটা হয়েছে। আবার বলা হয়েছে কি হাইড্রোজেন রিপ্লেস, হ্যাঁ রিপ্লেস হয়েছে, ধাতু যুক্ত হয়েছে, ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক যুক্ত হয়েছে। তাহলে যে দুইটা কন্ডিশন ছিল যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হইলে সেটা হয়েছে, ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন হতে হবে সেটা হয়েছে। তাহলে সোডিয়াম ক্লোরাইড আমরা সংজ্ঞা অনুসারে কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারছি সোডিয়াম ক্লোরাইড একটি লবণ, কারণ এটি আমাদের উপরের সংজ্ঞাকে অবশ্যই একদম সবগুলো কন্ডিশন সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে একটি অ্যাসিড এবং একটি ক্ষার পরস্পর বিক্রিয়ায় দেখলাম যে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে আবার রিপিট করছি যেন আমরা লবণের সংজ্ঞা সম্বন্ধে একদম ক্লিয়ার হই। লবণের সংজ্ঞা জানলে আমরা লবণকে চিনতে পারবো, আর লবণকে চিনতে পারলে এর ব্যবহার সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণা থাকবে। তাহলে লবণের সংজ্ঞা কি? অ্যাসিডের অনুষ্ঠিত হাইড্রোজেন পরমাণু, সেই পরমাণু কি হতে হবে? কোন ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। দেখো আবার বলছি, অ্যাসিডের অনুষ্ঠিত হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণু যদি কোনো ধাতু ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম অংশটুকু হচ্ছে ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক, এটা দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, আমি বলতেছি যে সোডিয়ামই থাকতে হবে তা না, এখানে জিঙ্ক হইতে পারে, ম্যাগনেসিয়াম হইতে পারে, যে কোনো ধাতু পদার্থ সেটা হলেই হবে। তাহলে দেখো সেকেন্ড কন্ডিশন ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপন হলে যে যৌগ গঠন করে তাকে আমরা লবণ বলছি। তাহলে এইখানে অ্যাসিড ছিল, সেই অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে এবং প্রতিস্থাপন হয়েছে ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা, এবং তারপরে নতুন যৌগ গঠিত হয়েছে। তার মানে আমাদের সংজ্ঞার সাথে নিচের সমীকরণ পুরোপুরি সব কন্ডিশন মিলে যায়। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি সোডিয়াম ক্লোরাইড একটি লবণ, এই বিষয়ে আর কোনো কনফিউশন নেই, আমরা নির্দ্বিধায় বলতে পারছি সোডিয়াম ক্লোরাইড একটি লবণ। এখন আসতেছে অ্যাসিড ছিল একটি আলাদা প্রপার্টিস, অ্যাসিডীয় প্রপার্টিস, ক্ষার ছিল একটি ক্ষারীয় প্রপার্টি, কিন্তু লবণ এটা কিন্তু অ্যাসিড ও ক্ষারের মিক্স একটা রেজাল্ট। তার মানে এর মধ্যে অ্যাসিডের অংশ আছে, ক্ষার অংশ আছে। তাহলে আমাদের যদি আমরা লবণকে বিশ্লেষণ করি, লবণের সংজ্ঞা জানলাম, লবণের কিভাবে তৈরি হয় সেটা দেখলাম। এখন আমরা যদি লবণের গঠন সম্বন্ধে আলোচনা করি, দেখো আমরা লবণের মধ্যে কি কি পাই। দেখো আমরা একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি। HCl একটি অ্যাসিড, অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়ন বিদ্যমান, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম আয়ন হাইড্রোক্সাইড আয়ন বিদ্যমান, এবং এই দুইটার কম্বাইন্ড রেজাল্ট যেটা আমরা পাইছি সোডিয়াম ক্লোরাইড, তার মধ্যে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন বিদ্যমান। তাহলে দেখো সোডিয়াম আয়নটা কই থেকে আসছে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে এটা ক্ষারের অংশ। আবার পাশে রয়েছে ক্লোরাইড, এটা কই থেকে আসছে, দেখো অ্যাসিডের মধ্যে বিদ্যমান আয়ন। তাহলে অ্যাসিড এবং ক্ষার দুইটারই আয়ন কিন্তু পাশাপাশি থেকে লবণ তৈরি করে। তার মানে লবণের মধ্যে অ্যাসিডীয় অংশ বিদ্যমান, ক্ষারীয় অংশ বিদ্যমান। এই সম্বন্ধে আর কোনো কনফিউশন নেই, যে আমরা বিশ্লেষণ করে দেখেছি এর মধ্যে দুইটি আয়ন বিদ্যমান। এখন এই দুইটি আয়ন বিদ্যমান, আমি আগে বলেছি ইলেকট্রোলাইট পদার্থ হতে হবে। ইলেকট্রোলাইট পদার্থ যেটা করে সেটা হচ্ছে রঙকে মাইগ্রেট করে।
আর রঙের মাইগ্রেশন আছে বিধায় এই লবণ আমাদের ডাইংয়ের রেসিপিতে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি লবণের গঠন সম্বন্ধেও তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেছো। এখন কয়েকটা লবণের আমরা উদাহরণ হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। দেখো, সোডিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, সোডিয়াম সালফেট, এগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় টেক্সটাইলের। সবগুলো লবণ, এই যে লবণগুলো দেখবেন, এগুলো সবগুলোই টেক্সটাইলের বিভিন্ন অংশে দরকার হয়। ব্লিচিং এ দরকার হয়, স্কাওয়ারিং এ দরকার হয়, যেগুলো আমাদের স্বাভাবিক অর্থে আমাদের কাজকে, আমাদের রেজাল্ট পেতে সহযোগিতা করে। এই লবণ, অ্যাসিড, ক্ষার, আমরা বারবার বলে আসছি যে তোমাদের এই টপিকস গুলা আমাদের ভাইবা, জবের ভাইবার ক্ষেত্রে আমাদের হচ্ছে বেসিক কিছু কোয়েশ্চেন এগুলো হয়ে থাকে। তোমরা মনে করো এগুলো হয়তো দরকার নাই, কিন্তু আসলেই দরকার আছে। এগুলো তোমাদের বেসিক নলেজ, এটা সবসময় তোমাদের মাথায় রাখতে হবে এবং সবসময় যে কোনো সময় তোমাকে কোয়েশ্চেন করলে তুমি যেন এই অ্যান্সারগুলো দিতে পারো। কারণ এই অ্যান্সারগুলা যদি তুমি না জানো, তুমি বেসিক যে টেকনিক্যাল জিনিসগুলো, রঙের যে শেডের যে ভেরিয়েশন হচ্ছে, কেন হচ্ছে, এসিড, ক্ষার, এই প্রভাবক হিসাবে তারা যখন কাজ করছে, তারা কিভাবে আমাদের ডাইং প্রভাবিত করছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জিনিসগুলো জানতে পারলে আমরা ডাইং সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাবো। তাছাড়া আমরা ডাইং, প্রিন্টিং যেখানেই বলো, আমাদের এই কেমিক্যালসের কিন্তু গুরুত্বপূর্ণ রোল আছে, খুবই ইউজফুল রোল প্লে করে। এদের কারণেই মূলত শেডের একটা প্রবেশ হয়। শেড ছাড়া ডাইং ইম্পসিবল। শেড ম্যাচ না করতে পারলে তোমার ডাইং করে কোনো লাভ নেই। অতএব এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তো আশা করি আজকে তোমরা লবণ সম্বন্ধে জেনেছো, লবণের পরিচয় পেয়েছো। লবণ দেখতে, আমি আগেও বলেছি, বর্ণ, স্বাদ, গন্ধ, ভেরিয়েশন আছে, সবগুলাই সিমিলার না। তো তোমরা এর যে মেইন প্রপার্টিস গুলো, এর গঠন কেমন হবে, এর মধ্যে কি কি পার্ট রয়েছে, এসিডীয়, ক্ষারীয় যে পার্টগুলো রয়েছে, এই বিষয়গুলো তোমরা আজকে জানতে পারলে। তোমরা আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবে এবং ভিডিওটা তোমরা অবশ্যই বারবার দেখবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর আশা করি তোমরা বাসায় মনোযোগ দিয়ে পড়ালেখা করছো, ভিডিওগুলো তোমাদের অবশ্যই উপকার করবে তোমাদের পড়ার গতিকে বৃদ্ধি করতে। তো তোমরা রেগুলার আমাদের টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যে পেজ রয়েছে, এটি ফলো করো। এখানে আমরা প্রত্যেকদিন তোমাদের উদ্দেশ্যে ভিডিও ক্লাস দিয়ে থাকি, যেন তোমরা ঠিকভাবে বাসায় এই বন্ধের মধ্যে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও তোমরা যেন অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে পারো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই নিজ নিজ বাসায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ভালোভাবে, সুন্দরভাবে জীবনযাপন করো এবং আমাদের সবার জন্য দোয়া করো, যেন আমরা খুব সহজেই আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনযাপন, নর্মাল লাইফে আমরা ফিরে আসতে পারি এবং তোমাদের সাথে খুব শীঘ্রই যেন দেখা হয়, এই কামনা করে আজকের মতো আমার ভিডিও ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।